ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ডিভিডেন্ড পলিসি। এই ডিভিডেন্ড পলিসি নিয়ে আজকে প্রথম ক্লাস করব। এই ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টারটা ডিসকাস করার প্রথমেই আমাদের জানতে হবে এই ডিভিডেন্ড পলিসি কি, ডিভিডেন্ড পলিসি আমাদের যে কোনো ফার্মের উপর বা যে কোনো বিজনেসের উপর কী এফেক্ট ফেলে, সেইগুলো কিভাবে এফেক্ট ফেলে সেইগুলো নিয়েই এখানে ডিসকাস করা হয়েছে। তা সেইগুলো আপাতত আমি ডিভিডেন্ড পলিসি যে আছে সেখানে ডিভিডেন্ড পলিসিতে যাদের সমস্ত মডেলগুলো দিয়েছে সেই মডেলগুলো নিয়ে আলোচনা করব এবং তাদের ফর্মুলেশন কিভাবে করেছে সেইগুলো আলোচনা করব এবং সেই ফর্মুলেশন থেকে কিভাবে আমরা ডিসিশন নিতে পারি, সেই ডিসিশনগুলো কিভাবে নেওয়া হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এসো প্রথমে আসা যাক ডিভিডেন্ড পলিসি কি। ধরো যে কোনো একটা কোম্পানি যখন মার্কেট থেকে শেয়ার বিক্রি করে বা শেয়ার ইস্যু করে তারা পয়সা তোলে, তারা তাদের ফান্ড সংগ্রহ করে, তখন সংগ্রহ করার পর দেখা যায় ইয়ার এন্ডে তারা যে মার্কেটে শেয়ার ছেড়ে রেখেছে সেই শেয়ার হোল্ডারদের তারা কি করে বছরের শেষে যে প্রফিটটা হয় সেই প্রফিটের একটা অংশ তারা কিন্তু শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়। তো সেটাকেই আমরা কি বলি, ডিভিডেন্ড। তাহলে এই ডিভিডেন্ডটা যখন ডিক্লেয়ার করে, এই ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করার সময় কোম্পানি কতটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, কিভাবে ডিক্লেয়ার করবে যাতে মার্কেটে আমাদের শেয়ারের যে ভ্যালুয়েশন সেই ভ্যালুয়েশন যাতে পড়ে না যায়, হ্যাঁ, সেখানে কোম্পানির কোনো ক্ষতি না হয়, ফার্মের টোটাল ভ্যালুয়েশনে কোনো এফেক্ট না পড়ে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাতে ঠিক থাকে, তাহলে সেইগুলো নিয়েই এখানে যে পলিসি করা হয় সেটাই হচ্ছে ডিভিডেন্ড পলিসি। বোঝা গেল? এইবারে এই ডিভিডেন্ড পলিসি যেটা আমরা করব, সেই ডিভিডেন্ড পলিসি করার সময় আমাদের দেখবে নানানভাবে আমরা ডিভিডেন্ড পলিসির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল পজিশনকে স্ট্রং করি, ঠিক আছে? কিন্তু ডিভিডেন্ড পলিসিটা আমাদের যেটা হবে সেটা শুধুমাত্র আমাদের ফার্মের দিকে তাকালেই হবে না, সেখানে কিন্তু আমাদের মার্কেটে তার কি এফেক্ট পড়ছে, আমাদের শেয়ারের ভ্যালুয়েশন ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে সেই দিকটাও লক্ষ্য রাখতে হয়। তা সেইখানে আমরা যখন পলিসিটা সেটেল করব, পলিসিটা ঠিক করব, তাহলে আমরা কিভাবে ঠিক করব, তা সেইটা নিয়েই কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয়। এখানে তিনজন যারা অর্থনীতিবিদ তারা কি করছে, এই ডিভিডেন্ড পলিসির উপর তাদের ফর্মুলেশন দিয়েছেন, তাদের মডেল দিয়েছেন, দিয়ে আলোচনা করেছেন, সেটা মার্কেটে কিভাবে এফেক্ট পড়ে সেটাও আলোচনা করেছেন। সেইগুলো নিয়েই আজ ডিসকাস করব। এইখানে যে তিনজনের কথা বলছি সেই তিনজনের মধ্যে একজনের নাম হচ্ছে ওয়াল্টার। সে তার মডেল দিয়েছে, সে মডেল দিয়ে দেখিয়েছে যে ডিভিডেন্ড আমরা যে পলিসি গ্রহণ করি কিভাবে করব এবং সেখানে আমাদের মার্কেটের উপর কি এফেক্ট পড়বে সেটাও উনি আলোচনা করেছেন। এবার ওয়াল্টার ছাড়া আরও আছেন গর্ডন আর আছে এমএম। এই তিনজন আমাদের ডিভিডেন্ড পলিসির উপর তাদের তিন রকম মডেল পেশ করেছে। সেই মডেলগুলোকে ফলো করে আমরা আমাদের ডিভিডেন্ড পলিসি তৈরি করব। নাহলে তুমি ধরো সাপোজ একটা সাদামাটা এমনি তুমি একজন অ্যাকাউন্টেন্ট বা তুমি একজন ম্যানেজমেন্টে আছো, ম্যানেজমেন্টে তুমি একজন সাধারণ যদি হও, তুমি নিজে থেকে এক্সপেরিমেন্ট করে করে ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করলে দেখবে কোম্পানির হয়তো বিশাল বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। তা সেই জন্য এই ফর্মুলেশনগুলো তুমি যখন ফলো করলে কোম্পানিরও কোনো ক্ষতি হবে না, ফাইন্যান্সিয়াল পজিশনও স্ট্রং থাকবে। আবার দেখা যাবে যে আমাদের যে ডিভিডেন্ড দেওয়ার ফলে আমাদের শেয়ার হোল্ডারদের যে অসন্তোষ সেটাকেও আমরা দূর করতে পারবো। সবগুলো কাজ একসাথে করা যাবে। সেই মডেলগুলো যারা করে দিয়েছে আমরা তাদেরকেই ফলো করব। দেখো ওয়াল্টার কি বলেছে। ওয়াল্টার বলেছে আমাদের ডিভিডেন্ড পলিসি যখন আমরা তৈরি করব সেখানে কিছু কিছু অ্যাজাম্পশন আছে, যে অ্যাজাম্পশনগুলো ধরে নিতে হবে। অ্যাজাম্পশনগুলো হচ্ছে আমরা যে ডিভিডেন্ড দিই তাকে বলি পাস শেয়ারের ডিভিডেন্ডকে বলি ডি, আমাদের মার্কেট প্রাইস অফ শেয়ার তাকে বলা হয় পি, আমাদের রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্টের যে রিটার্ন আছে তাকে বলা হয় আর আমাদের ওই টাকাটা আমরা যেটা ধরো শেয়ার বিক্রি করে মার্কেট থেকে তুলছি ওটা যদি মার্কেট থেকে আমরা ডিবেঞ্চার ইস্যু করে বা লোন নিয়ে আমরা যদি ফান্ডটা সংগ্রহ করতাম তাহলে যে খরচটা করতে হতো সেটাকে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল, সেটাকে বলা হয় কে। আর এখানে আমাদের যতটা প্রফিট হবে সেই প্রফিটটাকে, যে প্রফিট থেকে সমস্ত সবার পাওনা মিটিয়ে দিয়ে যেটা পড়ে থাকবে ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য, সেই প্রফিটটাকে আমরা ইকুইটি শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাই তাকে বলা হয় আর্নিং পার শেয়ার। তাহলে বোঝা গেল। এবার এখানে অ্যাজিউম করা হয়েছে যে আমাদের আর্নিং পার শেয়ার একটা ইয়ারে আমরা ধরে নিই যে আমাদের আর্নিং পার শেয়ারটা ফিক্সড থাকবে, তাহলে সেটাকে বলা হয়। হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। ফ্ল্যাকচুয়েট করলে কিন্তু ওয়াল্টারের মডেল কাজ করবে না। ডিভিডেন্ড সেটাও কিন্তু ধরে নেওয়া হয় ফিক্সড, যে এই বছরে আমরা ডিভিডেন্ড 10% দিয়েছি, সামনের বছরে 15% দিলাম, তারপর বছর 20% দিলাম, তাহলে কিন্তু এই মডেল কাজ করবে না। আমরা ফিক্সড রেটে
ধরে নিচ্ছি আমরা ডিভিডেন্ড পলিসি আমাদের যেটা আছে সেই অনুযায়ী আমরা হয়তো মেবি 10% ডিভিডেন্ড দিই, সেটা কিন্তু ফিক্সড, আমাদের 4-5 বছরে ওইভাবেই চলছে। তাহলে তখন থেকে আমাদের ফর্মুলাটা যেটা আসবে সেইটা ওয়াল্টার মডেলটাকে অ্যাপ্লাই করতে পারবো, নইলে কিন্তু পারবো না, ফ্ল্যাকচুয়েট করলে কিন্তু পারবো না। এই বছর ডিভিডেন্ড আমাদের পে আউট রেশিও এক, পরের বছর ডিভিডেন্ড পে আউট রেশিও আর একটা, আর্নিং পার শেয়ার এই বছর এক, পরের বছর অন্যরকম, তাহলে কিন্তু এই মডেল কাজ করবে না। ঠিক আছে, সেখানে রেট অফ রিটার্ন যেটা সেটাও ধরে নেওয়া হয় কনস্ট্যান্ট থাকে, আর কস্ট অফ ক্যাপিটালটাও কনস্ট্যান্ট থাকে। মার্কেটে যদি ফ্ল্যাকচুয়েট করে, এই 6 মাসে ব্যাংক তোমার থেকে একরকম সুদ নিয়েছে, পরের 6 মাসে আরেক রকম সুদ নিচ্ছে, তখন এই মডেল কাজ করবে না। ঠিক আছে, এইগুলো কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। আর ধরে নেওয়া হয় ওয়াল্টার মডেলে যে আমরা যে প্রফিটটা করছি সেই প্রফিটটা দুটো কাজে ইউজ করছি, হয় ডিভিডেন্ড পে করছি শেয়ার হোল্ডারদের সেই প্রফিট থেকে, আর যেটুকু অংশ পড়ে থাকছে সেটা আবার রিইনভেস্ট করছি কারবারে। হ্যাঁ, তাহলে আমাদের প্রফিটটাকে, টোটাল আর্নিংসটাকে আমরা ধরেই নিই কিছুটা ডিভিডেন্ড হিসাবে ডিক্লেয়ার করছি, কিছুটা শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দিচ্ছি ডিভিডেন্ড হিসেবে, আর কিছুটা যেটা পড়ে থাকছে রিটার্ন আর্নিং সেটা আমরা আবার রিইনভেস্ট করছি, এটা ধরে নেওয়া হয়। হ্যাঁ, আর ধরে নেওয়া হয় আমরা মার্কেটে শেয়ার ইস্যু করেই আমরা আমাদের ফান্ড সংগ্রহ করছি, সেখানে কিন্তু আমরা মার্কেট থেকে লোন নিয়ে বা ডিবেঞ্চার ইস্যু করে আমরা কিন্তু আমাদের ফান্ড সংগ্রহ করছি না। ঠিক আছে, এই অ্যাজাম্পশনগুলোর উপর বেস করেই উনি ওনার ফর্মুলাটা দিয়েছেন। ফর্মুলাটা কীরকম দেখো, এইরকম যে আমাদের মার্কেট প্রাইস অফ শেয়ার, যেটাকে পি বলছি, পি ইকুয়ালস টু ডি প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি বাই কে। এখানে ডি বলেছি ডিভিডেন্ড পার শেয়ার, আর বলেছি রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, ইন্টু ই হচ্ছে আর্নিং পার শেয়ার, পার শেয়ারে আর্নিং কতটা, ডি তো ডিভিডেন্ড পার শেয়ার, কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। এইগুলো এখানে লিখেও দিয়েছি। এইবারে ধরো আমাদের ডিভিডেন্ড পলিসিটা কিভাবে আমরা তৈরি করব, তার জন্য একটা অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিওর একটা মানে রিলেশন সেখানে দেওয়া হয়েছে। সেই রিলেশনটা উনি ডিসকাস করেছেন এইরকম, আমাদের অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও কীরকম হবে। 1 নম্বর উনি বলেছেন যখন আর গ্রেটার দেন কে হবে, যদি আমাদের রেট অফ রিটার্নটা কস্ট অফ ক্যাপিটালের থেকে বেশি হয়, তখন অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও হওয়া উচিত 0%। তুমি বলবে আমি যেখানে রেট অফ রিটার্ন আমাদের বেশি কস্ট অফ ক্যাপিটালের থেকে, আমরা ডিভিডেন্ড দিতেই পারি। তুমি একবার দিয়ে দেখো, তোমার মার্কেট প্রাইস অফ শেয়ার পড়ে যাবে, মার্কেট প্রাইস অফ শেয়ার পড়বে। তাহলে মার্কেটের প্রাইস অফ শেয়ারের উপর এই ডিভিডেন্ড পলিসি কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে। মানে আমাদের ধরো ডিভিডেন্ড পার শেয়ার আমরা যেভাবে দেব তার উপর কিন্তু আমাদের মার্কেট প্রাইস উঠবে না বাড়বে সেটা কিন্তু নির্ভর করবে। ঠিক আছে, তাহলে উনি বলেছেন যে আমরা যখনই দেখবো আর গ্রেটার দেন কে হচ্ছে তখন ডিভিডেন্ড দেব না, দিলেই কিন্তু আমাদের মার্কেট প্রাইস পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ডিভিডেন্ড পলিসি তখন হওয়া উচিত 0%। আবার যদি আর লেস দেন কে হয় তখন কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিও হওয়া উচিত 100%। মানে আমাদের আর্নিং পার শেয়ার যেটা আছে পুরোটাই আমরা ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে দিলে আমাদের সেখানে কিন্তু মার্কেট প্রাইস অফ শেয়ার ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে না। আর যদি আর ইকুয়ালস টু কে হয় তাহলে কিন্তু ওইখানে আমাদের ডিভিডেন্ড যাই আমরা ডিক্লেয়ার করি তাতে আমাদের মার্কেট প্রাইসের উপর কোনো রূপ এফেক্ট পড়বে না। উনি বলেছেন সেখানে যে কোনো পার্সেন্ট আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারি, তাতে মার্কেট প্রাইসের উপর এফেক্ট পড়বে না। তাহলে এই যে পলিসি, এই পলিসির মাধ্যমে আমরা কি দেখছি যে আমরা ডিভিডেন্ড যেইভাবে ডিক্লেয়ার করব আমাদের কিন্তু মার্কেট প্রাইস পার শেয়ার সেইভাবে ইনক্রিজ ডিক্রিজ করবে। সেইখানে ডিসিশনটা কারেক্ট যত নেব আমাদের মার্কেট প্রাইসটা তত স্ট্রং করতে পারবো, আমরা নিজেরাই করতে পারবো। সেই জন্য উনি এই মডেলটা দিয়েছেন। এই মডেলে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের মার্কেট প্রাইস অফ শেয়ার পড়বে না, মার্কেট প্রাইস অফ শেয়ার আমাদের বাড়তে থাকবে বা স্ট্রং এক জায়গায় ধরে রাখতে পারবো, দাঁড় করিয়ে রাখতে পারবো। তাহলে সেখানে এই 3 রকম আমাদের পলিসি কিন্তু টেক আপ করতে হয়। এরকম আর গ্রেটার দেন কে হলে ডিভিডেন্ড হবে 0%, আর লেস দেন কে হলে ডিভিডেন্ড হবে 100%, আর আর ইকুয়ালস টু কে হলে যে কোনো পার্সেন্ট তুমি ডিভিডেন্ড দাও তোমার মার্কেট প্রাইসের উপর কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, তাহলে সেইটা বেস করে এবার মার্কেট প্রাইস অফ শেয়ারটা কি হবে তার ফর্মুলাটা হচ্ছে এইটা। এই ফর্মুলায় আমি ফেললে আমি ধরতে পারবো যে মার্কেট প্রাইস অফ শেয়ারটা আমার কি জায়গায় দাঁড়াবে। তুমি বলবে মার্কেট প্রাইস তো এইটা ছাড়াও আমরা দেখবো মার্কেটে এই ফর্মুলা দিয়ে যা বের করেছি হয়তো অন্য কিছু মার্কেটে শেয়ারের দাম চলছে, দাম চলতে পারে অন্য কিছু, কিন্তু খুব একটা ডিফারেন্স হবে না। এটা আমরা অ্যাজিউম করছি যে আমাদের ডিভিডেন্ড এইরকম ডিক্লেয়ার করলে মার্কেট প্রাইসটা এইরকম হবে, কিন্তু তার থেকে খুব বেশি বৃদ্ধি বা খুব বেশি হ্রাস পাবে না, কাছাকাছি থাকবে। তাহলে এটা অ্যাজাম্পশন, এইরকম আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে এইরকম আমাদের মার্কেট প্রাইস হবে। তুমি যেন ভেবে না এটাই একদম অ্যাকুরেট হবে,
অ্যাকুরেট নাও হতে পারে, কারণ মার্কেটে অনেক কিছু কাজ করে। সেখানে আমাদের গভর্নমেন্ট যে সমস্ত প্ল্যানিং করছে, পলিসি নিচ্ছে, সেই পলিসিও ডিপেন্ড করতে পারে, মার্কেট প্রাইস সেখানে ওঠানামা করতে পারে, সেই এফেক্টগুলো তো আছে। আমি সেই এফেক্টগুলোকে যদি সাইডে রাখি, সেই এফেক্টগুলো সমস্ত বাহ্যিক এফেক্টগুলো মার্কেটের উপর, সেগুলোকে যদি সরিয়ে রাখি, সরিয়ে রেখে আমাদের ডিভিডেন্ড পলিসি মার্কেটের উপর কতটা এফেক্ট ফেলে সেটাই এখানে ফর্মুলা করা হয়েছে। সেখানে অন্যান্য পলিটিক্যাল ইস্যু থাকতে পারে, সেখানে কোনো অন্যান্য ইস্যু থাকতে পারে, সেই ইস্যুগুলো কিন্তু এখানে ধরে এই ফর্মুলা করা হয়নি। সেই ইস্যুগুলোকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, যে সেই ইস্যুগুলো সমস্ত ফিক্সড আছে, সেখানে কনস্ট্যান্ট আছে, তারপরে কিন্তু এই ফর্মুলাটা। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আজকে আমি ফর্মুলাটা নিয়ে ডিসকাস করলাম। পরের ক্লাসে এই ওয়াল্টার মডেলের উপর আমরা একটা প্রবলেম সলিউশন করব, একটা বা দুটো প্রবলেম সলিউশন করব, করে দেখাবো। তারপরে আবার গর্ডন মডেল নিয়ে আলোচনা করব, তারপরে এমএম মডেল নিয়ে আলোচনা করব। আজকের মতো এটুকু, টাটা।